শুরু করছি পরিজন উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব ৩১। নারী যখন খুব বেশি কষ্ট পায় তখন কাঁদার জন্য একটা বুক খোঁজে, যেখানে নিজের সব কষ্ট ঢেলে দিতে পারে, অশ্রু বিসর্জন দিয়ে ক্ষান্ত হতে পারে। একটা বিশ্বাসী স্নিগ্ধ মানুষের বুকে অশ্রু ঢালতে পারলেই সে নারীর কষ্ট লাঘব হয়। তেমনি পরি নির্ভয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে শায়েরের বুকে। শায়ের দুহাতে আগলে ধরেছে তার অর্ধাঙ্গিনীকে। মহিলাটির কথায় পরি কষ্ট পেয়েছে খুব। খারাপ লাগারই কথা, সবেমাত্র বিয়ে হয়েছে, এখনো সংসার পাতানো হলো না, আর তার তার আগেই ভাঙার কথা বলছে। একটা সুখী সংসার কেমন হয় তা পরি সোনালির সে খাতায় পড়েছে। কিভাবে সোনালি রাখালের সাথে ছোট্ট সংসার গড়ে তুলবে তা ব্যক্ত করেছিল খাতায়। পরির ধারণাও সেখান থেকে। কিন্তু ওই মহিলাটি শুরুতেই সব চুরমার করার কথা বলছে। এজন্য ব্যথিত হয়ে নয়ন জলে ভাসছে পরির। স্যার কিছুক্ষণ পরীকে আলিঙ্গন করে নিজেকে নিজের দিকে ফেরালো। আপন হস্তে পরি চোখের পানি মুছে দিয়ে বলল, আপনি না সাহসী, আপনার মন না শক্ত, তাহলে এভাবে বাচ্চাদের মতো কাঁদছেন কেন? উনি কি বলে গেলেন? আমি কি সত্যি? মুখে হাত দিয়ে কথা আটকে দিল শায়ের। তারপর গালে আলতো করে হাত রেখে বলল, মানুষের কথায় নিজের চরিত্রকে বিচার করবেন না। নিজের মানসিকতা দিয়ে নিজের চরিত্রকে দেখুন আর জানুন। পরের কথায় চোখের জল ফেলবেন না, কষ্ট পাবেন না। উনি যদি মিথ্যা বলে থাকেন তাহলে আপনার আর আমার মাঝে কেন এত দূরত্ব বলুন? সেটা তো আমার জন্যই, তাই না? আমিই পারি না কাউকে আপন করে নিতে, সেজন্যই তো উনি আমাকে এসব বলে গেছেন। দ্বিতীয়বারের মতো পরীকে জড়িয়ে নিল শায়ের। তার করা ভুলটা পরি নিজের মাথায় নিয়েছে। শায়েরই ইচ্ছা করে দূরে থেকেছে। আসলে রূপালের কথাগুলো শোনার পর শায়ের ভেবেছে সত্যি সে পরির যোগ্য না, তাই সে দূরে থেকেছে। কিন্তু পরি যে তাকে অতি সন্নিকটে চায় তা শায়েরের জানা ছিল না। শায়ের বলল, আমাকে ক্ষমা করুন পরিজান, ভুলটা আমারই। আমার থেকে আপনার দূরত্ব বাড়বে না কোনোদিন। কথা দিলাম আমি দূরে থাকলেও আমার রুহু সবসময় আপনার কাছে থাকবে। পরি নিজেও শক্ত করে ধরে শায়েরকে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমি সম্পূর্ণ একা হয়ে যাব আপনি না থাকলে। আমাকে একা ফেলে কোথাও যাবেন না। আমি শুধু ছোট্ট একটা সংসার চাই, এছাড়া আর কিছুই চাই না। আপনি যা চাইছেন তাই হবে, এবার কান্না বন্ধ করুন। পরি কান্না থামালেও শায়েরকে ছাড়ল না, আষ্টে পৃষ্ঠে ধরে আছে। পরির এহেম কাণ্ড দেখে শায়ের হেসে ফেলল, বলল, ছাড়বেন না আমাকে? আজ থেকে কাজে যেতে হবে। আজকে যাওয়ার দরকার নেই, কাল থেকে যাইন। কেন? আজকে আমার মন খারাপ, আপনি চলে গেলে মন আরো খারাপ হয়ে যাবে। আবারও হাসে শায়ের, আর একটু গভীরতার সাথে আলিঙ্গন করে পরীকে। শায়ের কিছু বলতে যাবে তখনই খুশিনা খালার গলার আওয়াজ ভেসে আসে। শায়ের পরি দুজনেই তড়িঘড়ি করে দুপাশে সরে দাঁড়ায়। খুশিনা ঘরে এসে বলে, হ্যাঁ রে শেহরান, তুই নতুন বউরে লইয়া ফকিরে দিয়া ঝাড়া দিয়া আন। শায়ের গলা খাকারি দিয়ে বলে, ফকির কেন? কেউ এর নজর পড়ছে, দেহস নয় বেডি কি কইয়া গেল? আমার ভালা ঠেকতেছে না। তুই বিকালে বউরে লইয়া উসমান ফকিরের কাছে যাইস। আচ্ছা যাব, তুমি এখন যাও। তুই তো আড়তে যাবি কইলি, তো যাবি না? আজকে না, কাল থেকে যাব। খুশিনা মাথা নাড়তে নাড়তে চলে গেল। শায়ের আবার পরীর কাছে এসে বলল, মন খারাপ যেন করতে না দেখি, বিকেলে গ্রাম ঘুরতে নিয়ে যাব, দেখবেন ভালো লাগবে। ফুপু যে ফকিরের কথা বলল, কুসংস্কার আমি বিশ্বাস করি না। আমি থাকলেই আপনার উপর থেকে নজর কেটে যাবে। শায়ের পরীকে রেখে আড়তে যায়নি, ঘরে বসে পায়চারি করছে। সকালের নাস্তা সেরে আর কিছুক্ষণ পরেই খুশিনার সাথে রান্না করতে গেল পরী। প্রতিদিন রান্না করতে করতে খুশিনা তার নিজের জীবন কাহিনী শোনায়। বিয়ের অনেক বছর পরই তার স্বামী মারা যায়। তার ছেলের বয়স তখন 4 বছর। স্বামী গৃহ থেকে বঞ্চিত হয়ে বড় ভাই সাখাওয়াত মানে শায়েরের বাবার কাছে আশ্রয় নেন। বাকি 3 ভাইয়ের বউদের কথায় খুশিনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারাই বা কি করবে? অভাবের সংসার নিয়ে নিজেরাই টানাপোড়েনে আছে। শায়ের তখন 7 বছরের বালক। দুর্ভাগ্যবশত শায়েরের মা মারা যান এবং একই বছরে খুশিনার ছেলে পানিতে পড়ে মারা যায়। পুত্রশোক কাটাতে শায়েরকে নিজ সন্তানের মতো আগলে রাখেন, বড় করে তোলেন শায়েরকে। সেই থেকে শায়ের ফুপু ভক্ত। সাখাওয়াত মারা যাওয়ার পর শায়ের নিজেই পরিবারের হাল ধরে, কাজের জন্য দূরদেশে পাড়ি জমায়। প্রতি মাসে খুশিনার খরচ পাঠালেও সে আসে না, বছরে 2 কি 3 বার আসে। তবে এখন খুশিনা ভীষণ খুশি। শায়ের এখন থেকে এখানেই থাকবে, সে প্রতিদিন শায়েরকে দেখতে পাবে, এতেই তিনি খুশি।
পুপুর পাশে বসে রান্না শিখছে, খুব মন দিয়ে কড়াইয়ের দিকে তাকিয়ে আছে। রান্না তাকে শিখতেই হবে। রান্না শেষ হতেই ফুপু পরীকে গোসলে যেতে বলল। সিঁদুর রাঙা শাড়ি আর গামছা হাতে পরী কলপাড়ে গেল। টিন দিয়ে চারিদিকে বেড়া দেওয়াতে বেশ সুবিধা হয়েছে। কলপাড়ের দরজা খুলতেই চমকে ওঠে পরী। সায়ের সবে নিজের গামছাটা দড়িতে রেখেছে। পরী বলে উঠল, আমি পরে আসবো। দাঁড়ান, আপনি আগে গোসল করুন, আমি পরে করব। না, আপনি আগে এসেছেন, আপনি আগে গোসল করুন। সায়ের পরীর হাত টেনে ভেতরে এনে বলে, আমি বালতি ভরে দিচ্ছি, আপনি আগে গোসল করুন। পরী চুপচাপ দাঁড়িয়ে রইল। সায়ের কল চেপে বালতি ভরলো, তারপর চলে গেল। দরজা আটকে দিয়ে গোসল করে নেয় পরী। অতঃপর গায়ে শাড়ি জড়িয়ে ভেজা চুল গামছা পেঁচিয়ে বাইরে আসে। ধোয়া শাড়িটা রোদে মেলতে গেল। খোলা বারান্দায় বসে আছে সায়ের। সদ্য গোসল করা পরীকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল সে। ফর্সা শরীরে যেন লাল রংটা একটু বেশিই শোভা পায়। পানিতে শাড়ির কিছু কিছু অংশ ভিজে গেছে, যেখানটা উন্মুক্ত দেখাচ্ছে। দৃশ্যটা সুমধুর লাগছে সায়রের কাছে। অপলক দৃষ্টি মেলে সেদিকে তাকিয়ে আছে সায়র। নিজের কাজ শেষ করে পরী এগুলো ঘরের দিকে। সায়রকে এখনো বসে থাকে দেখে বলে, আপনি এখন গোসলে যান, আমার হয়ে গেছে। কিন্তু আমার হয়নি। কি? আপনাকে দেখা। কি? পরী মৃদু চিৎকারে হুঁশ ফিরল সায়রের। চটজলদি দাঁড়িয়ে বলল, কিছু না, আমি যাচ্ছি। দ্রুত পদে সায়র প্রস্থান করে। পরী কিছু বুঝল না, চেষ্টাও করলো না, কারণ নামাজের সময় পার হয়ে যাচ্ছে। বিকেলে সূর্যের তেজ অনেকটাই কমে গেছে। পশ্চিমে ডুবতে শুরু করে উত্তপ্ত দিবাকর। শীত কমতে শুরু করেছে। আর কিছুদিন পর বসন্ত এসে উকি দিবে। গাছের পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজাবে। তখন প্রকৃতির আমেজটাই অন্যরকম থাকবে। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এক দম্পতি। তার আর কেউ না, সায়ের আর পরী। মন ভালো রাখার জন্য ঘোরাঘুরির প্রয়োজন, তাই পরীকে গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছে সায়ের। নেকাবের আড়ালে থাকা পরীর চোখ দুটো সব দেখছে। পথে অনেকের সাথে কথা বলেছে, পরীকে পরিচয় করিয়ে দিয়েছে। পরী নিজেও পরিচিত হয়েছে। এই প্রথম সে এভাবে গ্রাম দেখতে বের হয়েছে। আগে সে রাতের অন্ধকারে গ্রাম দেখত, এখন দিনের আলোতে চারিদিকে দেখতে বড়ই ভালো লাগছে। সন্ধ্যার আগেই বাড়ি ফিরল ওরা। চম্পা বারান্দায় বসেছিল। সায়েরকে পরীর হাত ধরে আসতে দেখে নড়ে চড়ে বসে। এই হাতটা চম্পার ধরার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আজ পরী ধরে আছে। হেরোনা সারা দিনের কাজ শেষ করে পুকুর থেকে গোসল করে আসলো। চম্পাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সে দৃষ্টি অনুসরণ করে সেও তাকালো সায়ের দিকে। ভেজা শরীরটা যেন জ্বলে উঠল ওনার। চম্পাকে ধমক দিয়ে বললেন, সন্ধ্যার সময় এইখানে কি করস? যা ঘরে। চম্পা উঠে দাঁড়ালো। আমার জীবন শেষ কইরা দে, এখন কথা কও তুমি। তোরে অনেক বড় ঘরে বিয়া দিমু, তুই সুখে হবি। এই এতিম পোলার কাছে কি আর তোরে দিব নাকি? চম্পা চাপা রাগ নিয়ে বলে, সুন্দর একখান মন আছে তার, কিছু না দিতে পারলেও ভালোবাসা দিতে পারতো। তুমি আগে হিংসায় জ্বলতা, এখন আমি জ্বলি। চম্পা রাগে ফুঁসতে ফুঁসতে ঘরের ভেতরে চলে গেল। হেরোনা মেয়েকে গালমন্দ করতে করতে কাপড় বদলাতে চলে গেলেন। বারবার মেয়ের মুখে সেহেরান সেহেরান শুনতে ভালো লাগে না তার। ছেলেটার এখন বিয়ে হয়ে গেছে, তবুও তার নাম জপছে মেয়ে। মনে মনে সায়েরকে কটু কথা বলতে ভুলল না সে। সন্ধ্যার আসরে গল্প জমাচ্ছেন খুশিনা, তবে আজ তিনি পরী আর সায়েরের সাথে গল্প করছেন। এ কথা সে কথা বাজে বকবক করছেন। পরী গালে হাত রেখে তা শুনছেন আর ফাঁকে ফাঁকে সায়েরের দিকে তাকাচ্ছে। সায়েরের চেহারায় কেমন উদাস উদাস ভাব, দেখে বোঝা যাচ্ছে সে ফুপুর কথাতে মন বসাতে পারছে না। পরী ঠোঁট টিপে হাসল। পাশের বাড়ির একজন মহিলা ঘরে এলেন। খুশনাকে উদ্দেশ্য করে বলল, ও ফুপু, তোমারে মায় কহুন যাইতে কইছে, তুমি এখনো বইয়াছো? তারপর তিনি সায়রার পরীর দিকে তাকিয়ে হেসে বলল, তুমিও না ফুপু, সেহেরার নতুন বিয়ে করছে, কইও গো একটু একলা সময় দিবা? তা না, আমি হইলে সন্ধ্যার পর দুজনের ঘরে তালা দিয়ে চলে যাইতাম। মহিলাটির লাগামহীন কথাবার্তা শুনে গুটিয়ে গেল পরী। লজ্জা অনুভূত হতে মাথা নুইয়ে ফেলল। এখনকার মহিলারা নির্লজ্জ, সব কথা সরাসরি বলে দেয়, বড় ছোট দেখে না তারা। খুশিনা ধমকে বললেন, মুখে লাগাম টান, আমার ভাইয়ের বেডা হয়, কথা কথা কমাইয়া কইস। উত্তরে মহিলাটি হাসল। খুশিনা ঘর থেকে বের হতে হতে পরীকে দরজা আটকে দিতে বলল। পরী উঠে গিয়ে দরজা বন্ধ করে দিল। আগের স্থানে এসে বসতে সায়ের বলল, ওখানে বসেছেন কেন? আমার পাশে এসে বসুন, আমাদের তো এখন সময় কাটাতে হবে। স্যারের মুখে হাসি দেখে পরী বুঝল সে মজা করছে। পরশু থেকে কথা বলেনি, আজকে এসেছে সময় কাটাবে।
পরি সব ভাবতে ভাবতে পালঙ্কে গিয়ে বসে রুষ্ট চিত্রে কণ্ঠে বলল, কাল সারাদিন এই কথা মনে ছিল কি? তখন তো দূরে দূরে থাকতেন, এখন এসেছেন সময় কাটাতে। পরির হাত টেনে কাছে এনে দুজনের দূরত্ব ঘুচিয়ে ফেলে সায়। কণ্ঠ খাদে নামিয়ে বলে, ক্ষমা তো চাইলাম পরিজান, আবারও চাইবো? না থাক, এতবার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, হাঁপিয়ে যাবেন। আপনাকে পাওয়ার জন্য দুনিয়ার সব অন্যায় নিজের ঘাড়ে নিয়ে 1000 বার ক্ষমা চাইতে আমি প্রস্তুত।